আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। চলতি অর্থবছরের 12তম এবং বিএনপি সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক চলছে। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভা শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। সকাল 10টা থেকে শুরু হওয়া একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে 12টি প্রকল্প তোলা হবে, যেখানে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 8,106 কোটি টাকা। অবকাঠামো উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ, জ্বালানি, সামাজিক নিরাপত্তা খাতকে গুরুত্ব দিয়ে প্রকল্পগুলো প্রস্তুত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ। ছুরিকাঘাতে খুন হয়েছেন স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার। গতরাতে রাজধানীর মৌচাক আনারকলি মার্কেটের ফুটপাতে তাকে হত্যা করে সন্ত্রাসীরা। পরিবার ও দলীয় নেতাকর্মীদের অভিযোগ, রমনা থানা যুব দলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর সঙ্গে কথা কাটাকাটির জেরে খুন হন বিল্লাল। এই ঘটনার পর দল থেকে বাবুকে বহিষ্কার এবং কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় যুব দল। মোহাম্মদ সাইমের রিপোর্টে বিস্তারিত। প্রত্যক্ষদর্শীরা জানান, যুবদল নেতা দিদারুল ইসলাম ও তার অনুসারীরা রাত 8টার দিকে আনারকলি মার্কেটের সামনে বিল্লাল হোসেনের ভাগ্নে মোবারক হোসেনকে মারধর করছিলেন। খবর পেয়ে বিল্লাল হোসেন সেখানে যান এবং দিদারুল ইসলাম বাবুর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিল্লালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এটা মূলত ঘটনাটা হয়েছে চাঁদাবাজি নিয়ে। আমাকে আটকে রাখছে, বলছে তোর মামা না আসলে আমি তোরে যেতে দিব না, নাহলে তোরে চাঁদাবাজকে ভিটে ভরে দেবো। পরে মামা আসার পর মামার সাথে কথা বলতেছি, এর মধ্যে ওর একটা ভাই না জানি কি লাগে আমার হকি স্টিক দিয়ে একটা বাড়ি দিছে। ওইখান থেকে একজন পিস থেকে চাকু বাই করছে, ওনারা চিনি না, মানে কালো করে মোটা চায়ের দোকানে। তারপর ওইটা দিয়ে ফার্স্টে আকাশ ভাইরে মারতে নিছে, আকাশ ভাই সরে গেছে, আমার ফুফাতো ভাই। তারপর আব্বু দাঁড়াচ্ছিল, গিয়ে আব্বু বুকে ভিতরে একটা পার মাইরা দিছে এদিকে। স্বেচ্ছাসেবক দলের কর্মীদের দাবি, বিল্লালকে হত্যা করে রমনা থানা যুব দলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু ও তার কর্মীরা। বাবু পুরা নেতৃত্ব দিয়ে বিল্লাল ভাইরে মারছে, টাইনা নিয়ে আসছি পাইনা চুরি দিয়ে পাড্ডা দিছে বোধহয়। এ ঘটনার পর দল থেকে বাবুকে বহিষ্কার করা হয় এবং তার নেতৃত্বাধীন রমনা থানা যুবদল কমিটিও বিলুপ্ত করে কেন্দ্রীয় যুবদল। হত্যার সুষ্ঠু তদন্ত দাবি করে দৃষ্টান্তমূলক বিচার চায় পরিবার। আমি হত্যার বিচার চাই। আমার ছেলে মেয়ে করে যেমনি এতিম করছে, এরকম বিধবা করে করবো রে। আমি তারেক ভাইয়ের কাছে এটাই আমার রিকোয়েস্ট। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান রমনা জোনের এসি। যারা এর সাথে সম্পৃক্ত বলে আমরা ধারণা করছি, তারা তো গায়েব হয়েছেন। সাথে সাথে এখানকার যে আপামর মানুষজন ছিলেন যারা ব্যবসা করতেন, তারাও এলাকা ত্যাগ করেছেন। আমাদেরকে একটু সময় নিতে হবে তাদেরকে খুঁজে বের করার জন্য। যত দ্রুত সম্ভব তাদেরকে আমরা গ্রেফতার আওতায় নিয়ে আসবো। নিহত বিল্লাল হোসেন মালিবাগের বাগানবাড়ি এলাকার বাসিন্দা। মোহাম্মদ সায়েম, আরটিভি, ঢাকা। রাজধানীর মৌচাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে হত্যার ঘটনায় ব্রিফ করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার NM নাসির উদ্দিন। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। তিনি সেখানে আসেন এবং সেখানে যুব দলের একজন নেতাও ছিলেন, তার নাম হচ্ছে দিদারুল ইসলাম বাবু। তিনিও সেখানে ছিলেন। তার সাথেই মূলত ঝগড়াটা শুরু হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয় এবং তার প্রেক্ষিতে মেডিকেলে নেওয়ার পরে তিনি নিহত হন। তো সেই ঘটনায় পুলিশ কাজ করছে। পুলিশ সেখানে তথ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে এবং ইতিমধ্যে কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করেছে, ভিডিও চিত্র সংগ্রহ করেছে এবং সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা অব্যাহত আছে। এই সমস্ত প্রাপ্ত তথ্য প্রমাণাদি পর্যালোচনা করে ইতিমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন হচ্ছে রিয়াজুল ইসলাম এবং আরেকজন হচ্ছে আল আমিন মাহিন। এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। নাসির ভাই, এই 2 জনের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা পেয়েছেন কিনা বা
এরা আসলে কোন দল করে সে- বা কেন এই হত্যাকাণ্ড কি হয়েছে সেদিন? হ্যাঁ, এই ঘটনাটি এখনো হয়তো খুব দ্রুতই মামলা রুজু হবে থানায়, এবং মামলাটা রুজু হলে তদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে, এবং যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের রাজনৈতিক পরিচয়টা তো আসলে মুখ্য না। আমরা ঘটনার সাথে যাদের সম্পৃক্ততা আছে, যতটুকু সম্পৃক্ততা আছে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এর মোটিভটা তদন্তের পরেই জানা যাবে। না, সেটিও আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে, উৎস থেকে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে, তবে তদন্ত পরে এর বিস্তারিত জানা যাবে। দর্শক, এতক্ষণ শুনছিলেন উপ পুলিশ কমিশনার এন.এম. নাসির উদ্দিনের বক্তব্যের অংশবিশেষ। 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যে এই বিষয়ে আদেশ দেবেন আদালত। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ এই শুনানির শুরুতেই অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল পৃথক সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায়টি স্থগিত চান। এর আগে 7 এপ্রিল হাইকোর্ট 185 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করলে 21 মে রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। রায় অধস্তন আদালতে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটদের কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি সহ শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির সংবিধানের 116 অনুচ্ছেদের এমন বিধান বাতিল করে হাইকোর্ট। ফলে এসব দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত হয়। দর্শক, এই মুহূর্তে হাইকোর্টে রয়েছেন সহকর্মী জি.এম. মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহমুদ, আলাদা সচিবালয় প্রতিষ্ঠার বিষয় নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ফারিয়া, এইমাত্রই কিন্তু আপিল বিভাগ তাদের আদেশটি দিয়ে দিয়েছে, অর্থাৎ রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে পৃথক সচিবালয়ের প্রতিষ্ঠায় হাইকোর্ট যে রায়টি দিয়েছিল সে রায়টি স্থগিত করেছে। অর্থাৎ এই যে স্থগিতের আদেশ দেওয়ার ফলে এই রায়টি আর থাকলো না, এবং এ বিষয়ে কিন্তু বিস্তারিত শুনানোর জন্য আগামী 16 জুন তারিখ নির্ধারণ করেছে, এবং আদালত কিন্তু উভয় পক্ষকে, অর্থাৎ রাষ্ট্রপক্ষ এবং রিটকারীর পক্ষে, মানে যারা পৃথক সচিবালয়ের প্রতিষ্ঠার পক্ষে যারা আবেদন করেছিলেন, এই পক্ষকেও কিন্তু প্রস্তুত থাকতে বলা হয়েছে, এবং 16 তারিখে এ বিষয়ে উভয় পক্ষের শুনানি শুনবেন আদালত, এমনটি কিন্তু জানিয়েছে। এ বিষয়ে কিন্তু সকালেই শুরু হয় শুনানি। আজকে কার্যতালিকার 4 নম্বরে এই বিষয়টি ছিল, এবং প্রধান বিচারপতি সহ 4 জনের নেতৃত্বে কিন্তু আজকের আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়, এবং শুনানিতে কিন্তু রাষ্ট্রপক্ষ পৃথক সচিবালয়ের প্রতিষ্ঠার ফলে বা প্রতিষ্ঠা হলে কি ধরনের বিষয় বা সমস্যা তৈরি হবে এই বিষয়গুলো কিন্তু আদালতের কাছে উপস্থাপন করেন। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তিনি কিন্তু উপস্থাপন করেন, এবং তিনি এই হাইকোর্টের রায়টি স্থগিত চান। এর পরিপ্রেক্ষিতেই কিন্তু এই আপিল বিভাগ আজকে এই আদেশটি দিল। তো আমরা জেনেছি অ্যাটর্নি জেনারেল এই বিষয়ে কথা বলছেন। আমরা পরবর্তীতে হয়তো অ্যাটর্নি জেনারেল এই বিষয়ে আরো বিস্তারিত কি বলে সেটি হয়তো জানাতে পারবো। তো আপাতত এই বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 3 অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির পক্ষের যুক্তি তর্ক উপস্থাপন শুরু হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ হবে এই বিচারিক কার্যক্রম। একই ট্রাইব্যুনালে যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার ছেলে তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধে সাক্ষ্য অনুষ্ঠিত হবে। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ জুলাই আন্দোলনে রাজধানীর বাড্ডা এলাকায় 23 জনকে হত্যা সহ 3 অভিযোগে সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামের বিরুদ্ধে করা মামলা সহ গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ রয়েছে। সকালে এসব মামলায় গ্রেপ্তার মোট 7 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় 4 জন নিহত হয়েছেন। ভোর 4টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জামালপুরের পিকআপ ভ্যান চালক নুরুন নবী, পিকআপ ভ্যানের হেলপার নওগাঁর রফিকুল, নেত্রকোনার সাগর এবং ভোলার সুমন। সখীপুর থানার এসআই আল মামুন জানান, উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশ বোঝাই ট্রাকে মুরগিবাহী একটি পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা 4 জনের মৃত্যু হয়।
মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।